আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 16 নিয়ে, যেখানে আমরা WB SSC SLST 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার MCQ প্রশ্ন সলিউশন গুলো করছিলাম। যারা এখনো আগের পার্ট গুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্ট গুলোকে গ্রিপ করলে তোমাদের আইডিয়া কিন্তু আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি বলছে, which of the following is not a example of system software? সিস্টেম সফটওয়্যার কথাটার মানে কি, যেরকম হচ্ছে অপারেটিং সিস্টেম, যে তোমার সিস্টেমকে চালাচ্ছে বা সিস্টেম চালাতে সাহায্য করছে, যেরকম হচ্ছে অপারেটিং সিস্টেম বললাম, ডিভাইস, ড্রাইভার, কম্পাইলার, এগুলো ওয়ান কাইন্ড অফ আ সিস্টেম সফটওয়্যার তোমরা বলতে পারো। তাহলে এখানে বলছে কোনটা এক্সাম্পল না, তো সেই সূত্রে ওয়ার্ড প্রসেসর হবে উত্তর। কেন ওয়ার্ড প্রসেসর মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বলতে পারো, যে কোনো আমাদের ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যার গুলো এগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেই সূত্রে এই প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে বি, যেটা কিনা আমাদের ওয়ার্ড প্রসেসর। 2 নম্বর প্রশ্নে চলে এসেছি, which type of software provide a platform for other software to run? কোন সফটওয়্যার একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে অন্য বা আদার সফটওয়্যারকে চলার জন্য, মানে একটা সফটওয়্যারের উপর আরেকটা সফটওয়্যার চলছে, এরকম ধরনের যখন প্রশ্ন হয় তার মানে হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যার মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলে। যেরকম অপারেটিং সিস্টেম প্রথমে ইনস্টল করি, যখন আমরা সিস্টেম যখন রেডি করি, তার মধ্যে কিন্তু এই যে সফটওয়্যার তোমরা যে দেখছো, আমি যে সফটওয়্যার তোমাদের এই জিনিসটা পড়াচ্ছি, বা তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করছো, ফেসবুক ইউজ করছো, গুগল পে ইউজ করছো, ফোন পে, এই যে হোয়াট ইজ দিস অ্যাপ্লিকেশন, এগুলোকে বলা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারো। সেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাপস কথাটা এসছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে অপারেটিং সিস্টেম না থাকলে তোমরা এইসব সফটওয়্যার কিন্তু ব্যবহারই করতে পারবে না। তো সেই সূত্রে উত্তর হবে এখানে সিস্টেম সফটওয়্যার। এখানে সিস্টেম সফটওয়্যার হচ্ছে মাদার সফটওয়্যার বলতে পারো, যে মা বলতে পারো, যার মধ্যে আদার্স যারা চাইল্ড সফটওয়্যার আমি বলি, তারা কিন্তু ওর মধ্যেই কিন্তু চলে, বা ওর মধ্যেই ওটা না থাকলে ওটা তুমি রাখতে পারবে না। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। নেক্সট প্রশ্ন চলে গেলাম, দ্য প্রাইমারি পারপোজ অফ অ্যান অপারেটিং সিস্টেম ইজ টু, মানে অপারেটিং সিস্টেমের মেন কাজটা কি? ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস। আলটিমেট কথা হচ্ছে কি, ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস, এক্সিকিউট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটা কিন্তু সবকিছু এক্সিকিউশন কে করে? সিপিইউ করে। তাহলে ফার্স্ট অপশন এ কখনোই হবে না। অপশন বি হচ্ছে তোমার ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্স, আর তারপরে যে অপশনগুলো এডিট টেক্সট ডকুমেন্ট, এটা তো মাইক্রোসফট ওয়ার্ড করে, এটাও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বলছে। ক্রিয়েট ডেটাবেস, এটাও ডেটাবেসের কথা বলছে। তো এগুলো কোনোটাই হবে না। ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্স, আমাদের যে হার্ডওয়্যার যেরকম হচ্ছে আমাদের মেমোরি রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, প্রসেসেস কে ম্যানেজ করছে, এগুলো সবকিছু ম্যানেজ কে করে? আমাদের অপারেটিং সিস্টেম। আলটিমেটলি আমাদের হার্ডওয়্যারকে, আমাদের রিসোর্স গুলোকে ম্যানেজ করে বলতে পারো। নেক্সট প্রশ্নে চলে গেলাম, which of the following is high level programming language designed for numerical and scientific computing? কোন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের বানানো হয়েছিল যেটার সাহায্যে নিউমেরিক্যাল এবং সায়েন্টিফিক কম্পিউটিং আমরা করি? এটা একটু মুখস্থ রেখে দেবে। আমাদের ফোটান হচ্ছে প্রথম, যেটাকে বলা হয় ফর্মুলা ট্রান্সলেশন, এর পুরো ফুল ফর্মটাই হচ্ছে, এটাও কিন্তু বড় ইম্পর্টেন্ট, ফোটানের ফর্মুলাটা কি আছে, মানে ফুল ফর্মটা কি আছে, সরি। তো ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। প্রথম এইটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার সাহায্যে আমাদের কেন ডিজাইন করা হয়েছিল? সায়েন্টিফিক এবং নিউমেরিক্যাল কম্পিউটেশন করার জন্য। কিন্তু এটা কিন্তু মুখস্থর মধ্যে তোমরা কিন্তু একটু রেখে দেবে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ আ লিঙ্কার? লিঙ্কারের প্রাইমারি ফাংশনটা কি? আমরা কিন্তু একদম একটা প্রশ্ন 2016 সালে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে আমাদের কম্পাইলেশন প্রসেসের মধ্যে কতগুলো ফেজ, এবং আমাদের আইডেন্টিফাই করতে বলছিল যে এই ফেজগুলো কি কম্পাইলেশন প্রসেসের মধ্যে থাকে, কোন ফেজগুলো। এরকম একটা প্রশ্ন কিন্তু 2016 সালে, এটাও 2014 সালের প্রশ্ন থেকে এটা রয়েছে, যে লিঙ্কারের মেন কাজ কি। আমি সেই পার্টটাই আমরা কিন্তু ওটা নিয়ে ভালো ডিসকাস করেছিলাম, প্রত্যেকটা ফেজের ব্যাপারে কথা বলেছিলাম। সেখানে লিঙ্কারের কাজ কি হবে? মাল্টিপল অবজেক্ট ফাইলকে থেকে একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম তৈরি করা। এই যে কম্বাইন মাল্টিপল অবজেক্ট ফাইল বলতে পারো টু অ্যান এক্সিকিউটেবল প্রোগ্রাম ফাইল। আমাদের যে অবজেক্ট ফাইল তৈরি হয় না, ডট সি থেকে ডট ওবিজে তৈরি হলো, আমাদের সি তে আমরা যখন জানি, সেখান থেকে ডট ইএক্সি তৈরি হয়। তাহলে এই যে ওবিজে তৈরি হলো, সেই ওবিজে গুলোকে অ্যাকুমুলেট করে আমাদের ডট ইএক্সি যে তৈরি করছে, এটা কিন্তু আমাদের লিঙ্কারের কিন্তু মেন কাজ বলতে পারো। 6 নম্বর প্রশ্নে চলে গেছি, which programming language is often used for developing web application and dynamic content on website? ওয়েবসাইটের কথা বললেই আমাদের কিন্তু সিলেবাসে কম্পিউটার সায়েন্সের প্রশ্ন, এটা কিন্তু বলে রাখলাম। কম্পিউটার অ্যাপ্লিকেশনও আসতে পারে, কোনো অসুবিধা নেই। বলছে ওয়েবসাইট বানানোর জন্য বা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য ডাইনামিক, এই ইম্পর্টেন্ট কথা, ডাইনামিক কন্টেন্ট রাখার জন্য আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নর্মালি ব্যবহার করি? ডি হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা
এটা কিন্তু আমরা ইউজ করে আমাদের হালকার ওপর কম্পিউটার সায়েন্সের পার্টে অল্প একটু রয়েছে, যেখানে আমাদের হালকা টাচ কথা বলেছে, মেনলি ওয়েব কন্টেন্টের থেকে প্রশ্ন আসে। জাস্ট এটা আইডিয়ার জন্য, আমাদের জাভাস্ক্রিপ্ট সিলেবাসে নেই, জাস্ট ফর দ্য আইডিয়া। তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যখনই ডাইনামিক কন্টেন্ট বলবে, স্ট্যাটিক বললে কিন্তু অল্প হবে HTML হয়ে যাবে। যখনই তুমি স্ট্যাটিক কোশ্চেন দেবে তখন লিখবে HTML দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করি, CSS হতে পারে, বুটস্ট্র্যাপ হতে পারে। আর ডাইনামিক মানে কিন্তু সেটাকে জাভাস্ক্রিপ্ট আমরা বলতে পারি, PHP বলতে পারি। তোমাদের হালকার উপর থেকে এগুলোর আইডিয়া কিন্তু তোমাদের আছে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের জাভাস্ক্রিপ্ট, PHP একটু হালকা আইডিয়া কিন্তু তোমাদের থাকতে হবে। প্রশ্ন নাম্বার 7 এ চলে এসেছি। দ্য প্রসেস অফ কনভার্টিং হাই লেভেল প্রোগ্রামিং কোড ইনটু মেশিন কোড নোন অ্যাজ কম্পাইলেশন। একটা বেসিক আইডিয়া, হাই থেকে লোতে কনভার্ট করার প্রসেসকে বলা হয় কম্পাইলেশন। কে করে? কম্পাইলার করে। এই হচ্ছে বেসিক আইডিয়া। 8 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিং এর কোনটা টাইপ না, একটু বেসিক বলে দিই। এটা 2012 সালের প্রশ্ন থেকে এটা নেওয়া হয়েছে, যেখানে আমাদের গল্প বলা রয়েছে যে সফটওয়্যার টেস্টিং এর কোনটা পার্ট না বলতে পারো। দেখো, ইউনিট টেস্টিং, স্ট্রেস টেস্টিং, প্রি প্রসেসিং এবং রিগ্রেশন টেস্টিং, যেখানেই শব্দের পেছনে টেস্টিং কথাগুলো জোড়া আছে, তার মানে এগুলো কিন্তু একটা টেস্টিং এর নাম। কি কি কত ধরনের টেস্টিং হতে পারে? ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং। এর টেস্টিং এর ব্যাপারে যে যদি নামগুলো বলতে যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে একটা প্লেলিস্ট রয়েছে, যেখানে আমি টেস্টিং এর প্রত্যেকটা টেস্টিং আমি কভার করেছি। তোমাদের সিলেবাসে এরকম ব্যাপার নেই, ওরকম অত ইনডেপথে নেই, জাস্ট নামগুলো মাথায় রাখলেই হবে। ইউনিট, স্ট্রেস টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, আলফা টেস্টিং, বিটা টেস্টিং, সিস্টেম টেস্টিং বললাম আমি। তো এরকম ধরনের টেস্টিং কিন্তু আমাদের হয়। দেখো, প্রি প্রসেসিং বলে এরকম কোনো টেস্টিং হয় না, এরকম কোনো কথাই হয় না। প্রি প্রসেসিং গল্পটা আলাদা। যে কোনো জিনিস প্রসেসিং শুরু করার আগে যদি কোনো কাজ করি তাকে বলা হয় প্রি প্রসেসিং বলা হয়। তো এটা কিন্তু একটা কম্পাইলেশনের স্টেপ, এটা কিন্তু টেস্টিং এর স্টেপ না। মানে যখন আমরা কম্পাইলেশন হয়, আমাদের প্রি প্রসেসর যেগুলো থাকে সেখান থেকে প্রি প্রসেসিং করি। এই যে আমরা কথা লিখি না, হ্যাশ ইনক্লুড iostream.h, stdio.h, iostreamও বলতে পারি, এটা C++ এ চলে। তো বাট এই যে লিখলাম, এটা হচ্ছে যে প্রি প্রসেসর ডিরেক্টরি বলা হয়। তো এই যে ফাইলটাকে লিঙ্ক করতে হবে, মানে এই ফাইলের মাল তুলে নিয়ে এসে কোথায় রাখতে হবে আমাদের কোডে, এটাকে বলা হয় প্রি প্রসেসিং বলতে পারো। এগুলো কম্পাইলেশন স্টেপের কিন্তু আগে হয়, কম্পাইলেশন স্টেপের পার্ট বলতে পারো। ঠিক আছে, কম্পাইলেশন করার আগেই প্রি প্রসেসিংটা হয় বলতে পারো। তো এটা কিন্তু পার্ট অফ সফটওয়্যার টেস্টিং কিন্তু একদমই না বলতে পারো। নেক্সট প্রশ্ন চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাদের বেসিক একদম ফার্স্ট টপিকটা রয়েছে আমাদের সিলেবাসে, জেনারেশন অফ কম্পিউটার্স থেকে এসছে। সেকেন্ড জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনটা পার্ট? হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে এইরকম ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হতো, মনে রাখতে হবে। ফার্স্ট জেনারেশনে কি ব্যবহার করা হতো? আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা বাইনারি বলতে পারো, সেটা ব্যবহার করা হতো। সেকেন্ড জেনারেশনে তো বললাম অ্যাসেম্বলি লেভেল ব্যবহার করা হতো। থার্ড জেনারেশন যখন চলে আসলো আমাদের, তখন আমাদের সি, ফোটান, বেসিক এগুলো কিন্তু চলে আসলো, এগুলো আমরা ব্যবহার করতাম। ফোর্থ জেনারেশনে আমাদের কি চলে আসলো? সি তো রয়েছে, C++ চলে আসলো এবং আমাদের জাভা চলে আসলো। এই হচ্ছে বেসিক আইডিয়া। আর ফিফথ জেনারেশনে কিন্তু আমাদের পাইথন, প্রোলগ, যেটা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেগুলো গল্প, সেগুলো কিন্তু চলে আসলো আমাদের ফিফথ জেনারেশন। এই প্রোলগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ব্যবহার করা হয় তার প্র্যাকটিক্যাল গুলো করার জন্য। তো এই হচ্ছে বেসিক আইডিয়াগুলো রেখে নাও, যদি প্রশ্ন দেয় তোমরা এখান থেকে একটুখানি কভার করতে পারবে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? ইন কনটেক্সট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট হোয়াট ডাজ অ্যাজাইল রেফার টু। এটা কারেন্ট ট্রেন্ড থেকে প্রশ্ন বলতে পারো, যে সফটওয়্যার যখন ডেভেলপ হয় তখন অ্যাজাইল গল্পটার মানে কি, অ্যাজাইল কথাটার মানে কি। অ্যাজাইল কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি। কি বললাম? অ্যাজাইল হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি, মানে যেটা আইডিয়া বা মেথডস বলতে পারো, যেটাকে মাথায় রেখে একটা সফটওয়্যার তৈরি করা হয়, তাকেই আমরা অ্যাজাইল বলি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া, মুখস্থ ছলে তোমরা রেখে দেবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। এইবার পরের প্রশ্নে চলে গেলাম, হুইচ কোডিং স্কিম ইজ কমনলি ইউজড টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার ইন কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইকুইপমেন্ট ইউজিং 7 or 8 বিট অফ ইচ ক্যারেক্টার। মানে কোন কোডিং স্কিম, এনকোডিং স্কিম আমাদের 3-4টে আমাদের আছে। একটা অ্যাসকাই এনকোডিং স্কিম, ইউনিকোড আছে, ইবিসিআই কোড আছে, দেখতে পাচ্ছ যে বিসিডি আছে। যেরকম জেনারেলি যদি বলি, আমাদের নিউমেরিক, আলফা নিউমেরিক যে গল্পগুলো, সেটা হচ্ছে ইবিসি আছে, আমাদের অ্যাসকি আছে, আর ইউনিকোড আছে। তো গল্প হচ্ছে 7 এবং 8 বিট, 7 or 8 বিট ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা। মানে কোন ধরনের এ লিখলাম, এ মানে হচ্ছে আমাদের অ্যাসকি কোড হয় আমাদের 65, এটাকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি 65 এর। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। তো সেই সূত্রে গেলে কোন এনকোডিং স্কিম আমরা ব্যবহার করি যেখানে 7 বা 8 বিট আমরা দিয়ে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করি? অ্যান্সার হয়ে যাবে অ্যাসকি কোড। খুব ইম্পর্টেন্ট, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এক্স। এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ। যখনই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, আমাদের অ্যাসকি কোডের ব্যাপারে আইডিয়া কিন্তু থাকতে, নাহলে কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজই করতে পারবো না। কেন যে কোনো
ক্যারেক্টার যা আমরা লিখছি সেগুলো সবই কিন্তু তাদের কিন্তু একটা অ্যাস্কি ভ্যালু রয়েছে, সেই অ্যাস্কি ভ্যালুর রেসপেক্টে কিন্তু ওটা আমাদের বাইনারিতে কনভার্ট করার পরে কিন্তু কম্পিউটার বুঝবে যে আমরা কি ইনপুট বা আউটপুট আমরা পাচ্ছি। এই হচ্ছে বেসিক আইডিয়া। 12 নম্বর প্রশ্ন কি বলছে যে EBCDIC ইজ এ ক্যারেক্টার এনকোডিং স্কিম ইউজ প্রাইমারিলি বাই উইচ কম্পিউটার আর্কিটেকচার, মানে এই EBCDIC এই যে আমাদের ক্যারেক্টার এনকোডিং স্কিমটা এটা কোন কম্পিউটার আর্কিটেকচারে ব্যবহার করা হতো, যেটা কিনা আমাদের আইবিএম একটা কোম্পানি জানো নিশ্চয়ই, আইবিএম এটাকে আবিষ্কার করেছিল। আইবিএম যে মেশিনগুলো, যে মেন ফ্রেম মেশিনগুলো রয়েছিল সেখানে কিন্তু এই এনকোডিং স্কিমটা কিন্তু ব্যবহার করা হতো। তাহলে এখান থেকে এটাকে ক্লিয়ার করে নাও, EBCDIC যে এনকোডিং স্কিমটা বানিয়েছিল আইবিএম এবং ব্যবহার করা হতো কিন্তু আইবিএম মেন ফ্রেম, এটা কিন্তু আর কোথাও ব্যবহার করা হয় না। এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড বলা হয়, যেটা আইবিএম মেন ফ্রেমস আর মিড রেঞ্জ সিস্টেমে কিন্তু নর্মালি ব্যবহার করা হতো, বানিয়েছিল আইবিএম। এটা হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। পরের প্রশ্নে চলে এসেছি, উইচ অফ দ্য ফলোইং কোড ইজ আ বাইনারি কোডেড ডেসিমাল রিপ্রেজেন্টেশন দ্যাট এনকোডস ইচ ডেসিমাল ডিজিট ইনটু 4 বিট বাইনারি কোড। বলছে কোন কোড যে একটা ডেসিমাল ডিজিটকে 4 বিট বাইনারিতে আমাদের রিপ্রেজেন্ট করে, একে বলা হয় বিসিডি কোড বলা হয়, বাইনারি কোডেড ডেসিমাল। ধরুন আমি এখানে 4 লিখেছি, 4 কে 4 বিটে রিপ্রেজেন্ট করো 0 1 0 0। এই যে কোনো ডেসিমাল ডিজিটকে যদি আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করি তখন তাকে বলা হয় বিসিডি কোড বলা হয়। ধরুন 45 লিখেছি, আমরা কি করি 5 কে আমরা 0 1 0 1 মানে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করি, 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম, দেখতে পাচ্ছ। তাহলে 45 কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে 4, এটা 5, একে বলা হয় বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল এনকোডিং সিস্টেম বলতে পারো। নেক্সট প্রশ্নে চলে আসছি, হোয়াট ইজ দ্য পারপোজ অফ বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল এনকোডিং, মানে কেন দরকার আমাদের বিসিডি, কেন? টু রিপ্রেজেন্ট ডেসিমাল ডিজিট ইন বাইনারি ফর্ম। অপশন নাম্বার সি দেখতে পাচ্ছ, ডেসিমাল ডিজিটকে আমরা বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করা। দেখো আমরা কিন্তু নর্মাল কি করি, ডেসিমাল নাম্বারকে বাইনারিতে নর্মাল কনভার্ট করি, বাট এখানে তা না। এখানে যখন তোমাকে যেটাকে এক্ষুনি বললাম, এই যে 45 ইচ ডেসিমাল ডিজিটকে আমি বাইনারিতে কনভার্ট করছি, আমরা কিন্তু এই 45টা টোটালটা বাইনারিতে কনভার্ট করছি না, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে কথায়, ঠিক আছে? তাহলে আমাদের যে বিসিডির মেন পারপাসটা কি, আমরা ইচ অ্যান্ড এভরি ডেসিমাল ডিজিটকে কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করি। নেক্সট প্রশ্নে চলে এসেছি, কি বলছে, হুইচ টাইপ অফ অ্যারিথমেটিক ইজ পারফর্ম ডাইরেক্টলি অন বাইনারি কোডেড ডেসিমাল বিসিডি রিপ্রেজেন্টেশন অফ নাম্বার। কিরকম ধরনের অ্যারিথমেটিক অপারেশন আমরা বিসিডির উপর করতে পারি? উত্তর হবে ডেসিমাল অ্যারিথমেটিক, ঠিক আছে? বাইনারি অ্যারিথমেটিক না, এটাকে বলে ডেসিমাল অ্যারিথমেটিক। ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তরটা একটু মনে রাখতে হবে তোমাদের। যখনই আমরা বিসিডির ওপর যখনই কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করি তাকে বলা হয় ডেসিমাল অ্যারিথমেটিক, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে এসেছি, লাস্ট প্রশ্ন বলতে পারো, হুইচ অফ দ্য ফলোইং এনকোডস ক্যারেক্টার ইন ইউনিকোড স্ট্যান্ডার্ড। আমাদের বলেছিলাম তিনটে আমাদের কোডিং, মানে আলফা নিউমেরিক কোডিং এর তিনটে এনকোডিং স্ট্যান্ডার্ড রয়েছে। একটা হচ্ছে অ্যাস্কি, একটা হচ্ছে ইবিসিআই, একটা হচ্ছে ইউনিকোড। যেখানে বলছে যে এই যে অপশনগুলোর মধ্যে কোনটা ইউনিকোড স্ট্যান্ডার্ডে এনকোড করছে, যেটা বলে UTF-8। এটাও বলে দিই, এই ইউনিকোড ক্যারেক্টারের তিনটে এনকোডিং স্কিম হয়, UTF-8 হয়, UTF-16 হয়, আর UTF কিন্তু আমাদের 32 হয়, মানে 8 বিট এনকোডিং, 16 বিট, আর এখানে 32 বিট এনকোডিং হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া, যেখানে আমাদের UTF-8 কিন্তু ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার এনকোডিং আমাদের ইউজ করা হয়, যেখানে আমাদের মেনলি কোথায় ব্যবহার হয়, ওয়েব পেজ এবং ডিজিটাল ডকুমেন্টে আমরা করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো আমাদের ইউনিকোডের যে এনকোডিং স্কিমের ব্যাপারে। তো এই গিয়ে আমাদের 16খানা প্রশ্ন এখানে শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা এই পরীক্ষার জন্য বসতে চাইছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আমাদের এরকম ধরনের আরো ইম্পর্টেন্ট এমসিকিউ ভিডিও নিয়ে আমরা চলে আসবো। এই ভিডিও নোটসটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যার লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, সলভ করার চেষ্টা নিশ্চয়ই করবো আমি। সবাই ভালো থাকো, আবার পরের পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে।